এদেশের মানুষ ভালো যা কিছু পেয়েছে তা দিয়েছে আওয়ামী লীগ। করোনার টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। করোনায় ৫৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৮৫ জনের মৃত্যু, ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। রাজধানীর সঙ্গে দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ। চিঠি দিয়ে এনআইডির দায়িত্ব নেওয়ার সুযোগ নেই বললেন সিইসি। যথাস্থানেই দায়িত্ব দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার কথা বললেও অর্থ বিলে তা বহাল থাকার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার রাজকাহন নিয়ে আসবেন শারমিন চৌধুরী। 2021-22 অর্থ বছরে 6,03,681 কোটি টাকার বাজেটে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 32,731 কোটি টাকা, যা বাজেটের 5.4% এবং মোট জিডিপির 1%-এরও কম। কোভিড ব্যবস্থাপনার জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা। কোভিড মোকাবেলায় আপাত দৃষ্টিতে গুরুত্ব পেলেও পুরো স্বাস্থ্য খাত বা স্বাস্থ্য ব্যবস্থাপনা এই বাজেটে কতটা গুরুত্ব পেল স্বাস্থ্য গবেষণা, যেখানে চলতি বছরের 100 কোটি টাকা সহ টানা 2 বছর এর জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে স্বাস্থ্য গবেষণায়, তারা 1 টাকাও খরচ করতে পারেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করা যায়নি। স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের বেশিরভাগ অংশই এবারে যখন স্বাস্থ্য সেবার একটা বিশাল চাহিদা, সেই চাহিদা মেটাতে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্দশা কাটাতে এবারের বরাদ্দকৃত অর্থ খরচ করা যাবে। স্বাস্থ্য বাজেটের অসঙ্গতিগুলো কি কি এবং তা সমাধানের বা মোকাবেলার উপায়গুলো কি কি, এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর আ.ক.ম রুহুল হক এমপি, যুক্ত আছেন সিপিডির সম্মানীয় ফেলো ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান, এবং আছেন সুইডিশ দূতাবাসের স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর জহুরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে। স্বাস্থ্য বাজেটের অসঙ্গতি এবং সমাধানের উপায় কি, এই শিরোনামে কথা বলতে যাই। ডাক্তার আ.ক.ম রুহুল হক এমপি, যেটি অর্থনীতিবিদরা বলছেন বা স্বাস্থ্য খাত বিশ্লেষকরা বলছেন এই বাজেটকে অপ্রতুল, মহামারী মোকাবেলায় এই বাজেটকে অপ্রতুল বলছেন, আপনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ রাজকাহন, আমাকে সংযুক্ত করবার জন্য। গুড প্ল্যাটফর্ম টু টক টু, এবং আপনাদের সাথে কথা বলে আনন্দ পাই। অসঙ্গতি বলতে প্রথমে বলতে হবে যে আমাদের স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হওয়ার কথা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল যে রেঞ্জ, সেই রেঞ্জে আমরা কোনোদিন যেতে পারছি না। মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় বা প্ল্যানিং মিনিস্ট্রি সকল সময় প্রধান কারণ হিসেবে দেখায় যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থ দিতে পারি না। এবারও সেটি একটি বড় হেডলাইনে চলে আসছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে অর্থ বরাদ্দ হয়েছিল সেগুলো খরচ করতে পারি। কিন্তু এর চাইতে বড় যে জিনিসটি আমি মনে করি করোনার বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যতে যত টাকা লাগবে, জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন তাতে টাকার কোনো অসুবিধা হবে এটি আমি বিশ্বাস করতে পারি না। এবং যতটা টাকা লাগবে ততটা টাকা নিশ্চয়ই পাওয়া যাবে, প্রোভাইডেড আমরা এটাকে সঠিকভাবে খরচ করতে পারি এবং জায়গায় লাগাতে পারি। সুতরাং আমি অর্থ নিয়ে চিন্তিত না। হ্যাঁ, আমার বাজেট যদি জিডিপির 2% হতো, 0.9% বা কাছে, আমি অবশ্যই খুশি হতাম। কিন্তু ওই যে আমরা আমাদের যে চিরচরিত অভ্যাস বা চিরচরিত ফল্ট, আমাদের যে টাকা আমাদের বলতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে টাকা বরাদ্দ হয় সেটা খরচ করা যায় না। এখানে আমি একটুখানি বলে রাখি প্রথমেই, এবারও যারা অনেক সিনিয়র এক্সিকিউটিভস বা ব্যুরোক্রেটস কমপ্লেন যে এর খরচ করতে পারে না, এনারা বরাবরই আজকে না, আমি যখন মন্ত্রী ছিলাম 5-7 বছর 10 বছর আগে, তখন থেকেই এই একই কথা, দিস হ্যাজ বিন রিপিটেড এভরি ইয়ার। আপনারা কি কখনো এটা তলিয়ে দেখেছেন? যাদেরকে অর্থ বরাদ্দ করেন তাদের কি কোনদিন ট্রেনিং দিয়েছেন? আপনার সেক্রেটারি হতে বা সচিব পর্যায়ে পৌঁছতে যতগুলো ট্রেনিং করেছেন, আমার চিকিৎসক বৃন্দ যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কি কোনদিন কয়টা ট্রেনিং করিয়েছেন? করার নেই কেন? কেন এই বিষয়ে আলোচনা হয় না? আমি তো অন্তত বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং আমাদের ডাক্তারদের লাগবে। তাদের হুট করে এসে একটা পিডি বানিয়ে দেওয়া হয় যার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল ট্রেনিং নাই, এবং তারা ওই কিছুটা করণ কেরানির হাতে পড়ে, তার ফলে যত কিছু অপকর্ম শুরু হয়। সুতরাং
আমাদের স্বাস্থ্য ক্যাডারে, স্বাস্থ্য ব্যবস্থাপনায় যদি অর্থ ব্যবস্থাপনার উন্নতি করতে হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস চালু করতে হবে, স্বাস্থ্য এডুকেশন সার্ভিস চালু করতে হবে, স্বাস্থ্য ক্লিনিক্যাল সার্ভিস চালু করতে হবে। তা না হলে তো কখনো হবে না। এই কথাগুলো কখনোই তারা আলোচনা করতে চান না, কারণ এটা তাদের হাতে গুটি রেখে দিতে চান, এটি আমাদের ডাক্তারদের কাছে ছাড়তে চান না। আমার ডাক্তার আজকে অ্যাম্বাসিডর, আমার ডাক্তার আজকে পুলিশ অফিসার, আমার ডাক্তার আজকে ট্যাক্স অফিসার, তারা সেখানে সবকিছু করতে পারেন, আর আমাদের এখানে এসে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারবেন না কেন? একটি কারণেই কেবল, দে হ্যাভ নো ট্রেনিং ইন দি সিস্টেম। আমরা তো চিকিৎসা করতে শিখেছি হাত ধরে নাড়ি টিপে, কি রোগ হয়েছে, বুকের মধ্যে স্টেথো লাগিয়ে শ্বাসকষ্ট চলছে কি, শ্বাস চলছে কিনা সেটি শিখেছি, কিন্তু আমাদের তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল কলেজে দেওয়া হয় না, এটাই পরবর্তী পর্যায়ে দেওয়ার কথা, সেদিকে আপনারা জানেন না। সেই জন্যই আমাদের এই প্রবলেম রয়ে গেছে। সুতরাং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নতি করতে হয়, আমাদের ক্যাডার সিস্টেম থেকে বেরিয়ে এসে আমাদের স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চালু করতে হবে, এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে একেবারে উপজেলা পর্যায় থেকে একেবারে ডিজি অফিস এবং মিনিস্ট্রি, সেখানে যে অ্যাডমিনিস্ট্রেশন যারা করে তারা ডাক্তার হতে হবে। এই যে আমার এখানে যে ডাক্তার সাহেব আছেন, তিনি যেমন ট্রেনিং করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভেন্টিভ মেডিসিনে, সেই রকম প্রিভেন্টিভ মেডিসিনে ট্রেনিং করে এবং সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং করে তারা যদি স্বাস্থ্য পরিচালনা করেন, তাহলেই কেবল আমাদের ফিনান্সিয়াল ব্যবস্থা উন্নতি হবে। তা নাহলে এই ব্যবস্থাটা মাননীয় সংসদ সদস্য, এইটা আসলে করবে কে? আপনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখনো আপনি সংসদীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, তাহলে এই ঢেলে সাজানোর কাজটা করবে কে বা এই পরিবর্তনটা আনবে কে, যদি আপনি প্রশ্ন তোলেন যে কেন হচ্ছে না? দিস ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। আমার এখানে যে ডাক্তার আছে তিনি জানেন যে আমি 5 বছরের অত্যন্ত স্বল্প সময় এখানে আমি অনেকগুলো পরিবর্তন এখানে করেছি, ওষুধের মোড়ক পরিবর্তন করেছি, আমাদের প্রমোশনের সিস্টেম ডিপিসি থেকে এই কি বলে পিএসসি থেকে ডিপিসি আনতে আমার গলদঘর্ম হয়ে গেছিল। আমার এখানে নানান রকম সমস্যা ছিল, সেগুলো অনেক কিছু সমাধান কিছু করে এসেছি, এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। কিন্তু এই যে প্রবলেম গুলো বললাম, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রবলেম। এগুলো নিয়ে নিশ্চয়ই এই সমস্যাগুলো চিহ্নিত করা সমস্যাগুলো আপনারা প্রস্তাব আকারে দেবেন এবং তার একটা সমাধান করতে চাই। এই সমস্যা নিশ্চয়ই আমরা নিয়ে চলতে চাই না। আমি ডক্টর জহিরুল ইসলাম আপনার কাছে যাই, আমরা একটু স্বাস্থ্য খাতে কেমন বাজেট হচ্ছে সেই দিকে তো কথা বলতে চাই, যেটি এসডিজির যেটি লক্ষ্যমাত্রা অর্জনে, সেটি আমরা দেখছি যে বাংলাদেশ এগিয়ে থাকা 3টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। এটি প্রতিবেদন দিচ্ছে জাতিসংঘ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের প্রতিবেদন। কিন্তু এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা দেয়া হয়েছে সেটি কি যথেষ্ট বলে মনে করেন? ঘাটতি দেখেন? একটু যদি প্রথমে বরাদ্দ নিয়ে কথা বলি, তারপরে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। ডক্টর জহিরুল। প্রথমত আমার মনে হয় যে স্যার প্রথমেই বলেছেন যে এখানে একটা অ্যাবসলিউট ডেফিসিট আছে, যে আমরা অ্যাটলিস্ট 1% এর নিচে আমাদের জিডিপির হেলথ বাজেট যেটা আছে। সো পৃথিবীর অন্যান্য উন্নত দেশের সাথে তুলনা করবো না, আমরা যদি সাউথ ইস্ট এশিয়াতেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আপনার জিডিপি প্রায় অলমোস্ট ওখানে 4.1% এর মতো অ্যাভারেজ বরাদ্দ। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত খরচ মিলিয়ে এটা প্রায় 2.34 এর মতো। এই জায়গাতে ডেফিনেটলি একটা অ্যাবসলিউট ঘাটতি আছে। এখন যখন বারবার এই যুক্তিটা দেওয়া হয় যে আমাদের যেটাই বরাদ্দ দেওয়া হোক না কেন আমরা সেটা খরচ করতে পারছি না, তখন এই প্রবলেমটা যেটা হয় যে যতই বরাদ্দ দেওয়া হয় যদি খরচ করতে পারি 76%, তাহলে আমরা সংকট ওখানে একটা আছে। কিন্তু তারপর আমি বলবো এটাকে যদি পলিটিক্যাল প্রায়োরিটি হিসাবে নেওয়া হয়, যেমন প্রধানমন্ত্রী অনেকগুলো মেগা প্রজেক্ট নিয়েছেন যেগুলো প্রায়োরিটি প্রজেক্ট, জনগণের স্বাস্থ্যকে যদি আমরা সম্পদ বলি তাহলে এটাকেও প্রায়োরিটি হিসাবে নিতে হবে নাম্বার 1। স্যার যে জায়গাটা বলেছেন এসডিজি কিন্তু আমরা আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেভাবে করে বাস্তবায়ন করেছি, এসডিজি কিন্তু সেই আগের মতো করে বাস্তবায়ন করা যাবে। এসডিজির জন্য কিন্তু সরকার একটা কস্টিং করেছে এবং সেই কস্টিংও বলা হয়েছিল যে আমাদের অ্যাডিশনাল কস্ট লাগবে, এবং শুধু তাই না, তারা অঙ্ক করে দেখিয়েছে 2020 সালে 26,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিতে হবে, এবং এটা যদি একদম বছর শেষে গিয়ে আসে এটা প্রায় 1,20,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিতে হবে 2030 সালে দিতে। তো এখানে বরাদ্দ যদি আমরা সঠিকভাবে না রাখতে পারি আমাদের কিন্তু আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো না। আমি এসডিজিতে আমাদের সাফল্য হয়তো অন্যান্য ক্ষেত্রে আছে, কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষ করে ইউনিভার্সাল হেলথ কাভারেজের যে কথাটা আমরা বলি যে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মধ্যে নিয়ে আসবো, সেই জায়গায় কিন্তু এখানে
আগের মতো কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য সেবা দেওয়া না, এখন কিন্তু স্বাস্থ্য সেবা নিতে গিয়ে অনেক লোক দারিদ্র সীমার নিচে পড়ে যাচ্ছে। একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় 5 মিলিয়ন লোক দারিদ্র সীমার নিচে পড়ে যায়। তো তাদেরকে যদি আমরা দারিদ্র্যের হাত থেকে রক্ষা করতে চাই এবং স্বাস্থ্য সেবা দিতে চাই, তাহলে কিন্তু আমাদের বরাদ্দ বাড়তে হবে। কারণ বাংলাদেশে আপনি যদি দেখেন, মানুষ পকেট থেকে খরচ করে প্রায় 73%, যেটা 2010 সালে ছিল প্রায় 67%। তাহলে ক্রমাগত ভাবে আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিন্তু বাড়ছে, এবং এটা পৃথিবীর উন্নত দেশে কিন্তু 40%, 30% এই জায়গায় আপনার আছে, এবং অনেক জায়গায় কিন্তু এটাকে শূন্যের কোথাও প্রায় নিয়ে আসার চেষ্টা করতে। আপনারা NHS দেখবেন, যেখানে কনসালটেশন ফি বলেন, হসপিটালাইজেশন ফি, কোনো কোনো জায়গায় হয়তো ফার্মাসিউটিক্যাল কেয়ার, সেটা হয়তো জনগণের কন্ট্রিবিউট করছে, এটা কো-পেমেন্ট বলে, এবং এগুলো নিয়ে আন্দোলন চলছে। তো আমরা যদি ইউনিভার্সাল হেলথ কাভারেজের জায়গা থেকে দেখি, আমরা কিন্তু পিছিয়ে আছি, আমরা সাউথ এশিয়ার মধ্যে পিছিয়ে আছি। কাজে এসডিজির অন্যান্য জায়গায় আমাদের অগ্রগতি থাকলেও হেলথে কিন্তু আমরা পিছিয়ে গেছি। অথচ এনজিতে কিন্তু আমাদের অনেক পুরস্কার আমরা প্রাইম মিনিস্টার এনে দিয়েছি। আমাদের এখানে টাঙ্গাইলে 3টা উপজেলাতে সারের সময় চালু হয়েছিল শেখ হাসিনা হেলথ কার্ড, সেইটাকে কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সেখানে 50টা রোগ বিনামূল্যে কিন্তু গরিব মানুষ সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে। আমাদের কিন্তু সেই পথে হাঁটতে হবে। সেই পথে যদি আমরা না হাঁটি, সামনে একটা মারাত্মক বিপর্যয় আসছে। কারণ প্রথমত আমাদের আগে সংক্রামক ব্যাধি ছিল, এবার আমরা দেখলাম যে আমাদের সংক্রামক ব্যাধিগুলো কমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোভিড এসে দেখে গেল সেখানেও আমাদের দুর্বলতা আছে। এবং অসংক্রামক ব্যাধি যে পরিমাণে বাড়ছে, সেই অসংক্রামক ব্যাধিতেও আপনার একটা আপনার এক কোর্স অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকের টিকা নিলে চলে যাচ্ছে না, সেটা কিন্তু সারা জীবন আপনাকে বহন করে বেড়াতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনার সারা জীবনের কষ্টটা কিন্তু বাড়ছে। তো একজন ডায়াবেটিক রোগীকে বছরে প্রায় 50,000 টাকার তাকে কিন্তু ওষুধ এবং পথ্য পেতে হয়। তো এই 50,000 টাকা অনেককে রোজগারই তো নেই। তাহলে মানুষ যেটা করে, তারা সেবা নিচ্ছে না, অথবা কম সেবা নিচ্ছে, অথবা সেবা নেওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে যতই ব্যয় করি, এই অর্থ তারা কোথায় পাবে? সেটি তার নিজের খাদ্য খাবে নাকি তারা ওষুধ কিনবে? কাজেই এসডিজি যদি আমাদের অর্জন করতে হয়, বাংলাদেশ নতুন একটা রেজিম এন্টার করেছে। আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাস্তবায়ন করতে চাই, আমাদের অসংক্রামক ব্যাধি থেকে আমরা মানুষকে মুক্ত করতে চাই, আমরা দারিদ্র সীমার নিচে যে মানুষ নিয়ে যাচ্ছে সেটাও আমরা প্রিভেন্ট করতে চাই। এতগুলো কাজ যদি আমাদের করতে যদি হয়, তাহলে এ থেকে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই। নিশ্চয়ই সেই ক্ষেত্রে ডক্টর জহিরুল ইসলাম, আপনি যে প্রসঙ্গগুলো তুললেন সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ডক্টর রওনক জাহানের কাছ থেকে শুনে আসি। ডক্টর জহিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আসছি আমি আবারও আপনার কাছে। ধন্যবাদ ডক্টর জহিরুল ইসলাম। আমি ডক্টর রওনক জাহানের কাছ থেকে যেগুলো সেটার ক্ষেত্রে আসলে একটা লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে 1/3 নামিয়ে আনার লক্ষ্য নির্ধারিত হয়েছে, সেখানে বরাদ্দের জায়গাটা কতটুকু, যেটি ডক্টর জহিরুল ইসলাম বারবার বলছিলেন যে বরাদ্দ না থাকলে তো হবে না, সেটি আসলে কতটা হলো এই বাজেটে, সেখানে কেমনটা দেখেন ডক্টর রওনক জাহান? আরো কতগুলো খাত একে একে আসি, এটা যদি শুরু করি ডক্টর রওনক জাহান। যে বরাদ্দ এবং খরচ যেটা নিয়ে কথা হচ্ছে, সে আমরা বহু বছর ধরে বলছিলাম যে বরাদ্দ বাড়াতে হবে, কিন্তু দেখুন এই যে গত 10 বছরের আমরা যদি ডেটা দেখি, তাহলে দেখতে পাই গত 10 বছর ধরে কিন্তু স্বাস্থ্য খাতে তারা যা তাদের বরাদ্দ দেওয়া হয়েছে, তারা ক্রমাগত সেটা খরচ করতেই পারছে না। এবং সেটা এবং এই যে একটা সমস্যা, এটা 10 বছরেও কেন এটা আমরা অ্যাড্রেস করলাম না? কারণ আমি বলবো যে দুটো জিনিস পাশাপাশি চলতে হবে, যে আমরা বরাদ্দ বাড়াতে হবে, কিন্তু তার সঙ্গে তাদের খরচ করবার যে সক্ষমতা সেটা বাড়াতে হবে। অতএব এই সমস্যাটা, যেটা 1 বছর 2 বছরের জন্য নয়, রুহুল হক সাহেব যখন মন্ত্রী ছিলেন 2010, এবং সেই সময়ে যে সব সমস্যা সেটা আরো বেড়ে যাচ্ছে। অতএব আমি বলবো এটাকে আসলে অত্যন্ত প্রায়োরিটি দিয়ে যে স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্ট গুলা জিনিস, আমি বলবো যে অনেক আগে এটা করে দেওয়া দরকার ছিল। এবং এটা এবং কোয়ালিটিটা দেখতে হবে। কারণ আমাদের দেশে আমরা অনেক সময় দেখি খরচ করতে হবে বলে যা তা ভাবে হয়তো খরচ করে দিল স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত আপনি যদি বিভিন্ন জিনিস দেখেন, জিনিসপত্র কিছু কেনা হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি, যেটা নিয়ে আগে কথা হলো যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কিংবা স্বাস্থ্য যারা কর্মী আছে তাদের যে ট্রেনিং দিতে হবে, আমরা যে
আমাদের অনেক হাসপাতালে আমরা দেখি যখন নাকি বেড হয়তো খালি আছে, তাহলে কেন লোকের মানে ঢাকার একটা সার্ভেতে আছে যে ঢাকা বড় হচ্ছে না, এবং তাহলে কেন যাচ্ছে না সেটাতে দেখতে হবে। অথবা আমি এখানে স্বাস্থ্য খাতের এই ধরনের শুধুমাত্র ব্যয় নয়, ব্যয়টা কোন খাতে হচ্ছে সেটা আমি বলবো যে শুধু আমরা তো জানি যে বিভিন্ন হাসপাতালে গেলেই দেখা যায় যে অনেক আগের থেকে সরঞ্জাম হয়তো কিনে খরচ করে রেখেছে, কিন্তু এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা ব্যবহার হচ্ছে না, ওগুলাতে মরিচা পড়ে যাচ্ছে। অতএব এইসব অনেকখানে আমি দেখেছি যে বেড গুলা ব্যবহৃত হচ্ছে না, কারণ লোকেরা ওটাকে সেফ মনে করছে না। অতএব এই সমস্ত কোয়ালিটি অফ সার্ভিস যদি আমরা বাড়াতে না পারি এবং সেখানে যদি খুব মনোযোগ না দিতে পারি, তাহলে তো আমি বলবো যে এই খরচ শুধুমাত্র একটা অঙ্ক দিয়ে যে অ্যালোকেশন বাড়াও, অতএব এই দুটোকে আমি আলাদা করে আমি দেখতে পারবো না। আমি দেখতে হবে যে আমি অ্যালোকেশন কি হচ্ছে, কতটা খরচ হচ্ছে, কিন্তু সব থেকে বেশি আসলে কি কি জিনিসে আমি খরচ করছি। অনেক সময় খুব সোজাভাবে মানুষ হয়তো বা জিনিসপত্র কিনে কিংবা বেতনে অনেক খরচ করে ফেলতে পারে, কিন্তু তার সঙ্গে যে ধরনের মান উন্নয়ন করার জন্য যে ধরনের কোয়ালিটি গাইডলাইন্স মনিটরিং এগুলা যে দরকার, অ্যাকাউন্টেবিলিটি, এগুলোর দিকে একেবারেই জোর দেওয়া হচ্ছে না। অতএব স্বাস্থ্য খাতে এইটা একদিনের সমস্যা নয়। সব থেকে যে প্রশ্নটা এখন সামনে এসেছে কোভিড এর জন্য, যে আমরা যখন খতিয়ে দেখছি যে এটা প্রায় 10-12 বছর, বহু বছরের সমস্যা, এবং কিন্তু আমরা এক পা আগাতে পারছি না এই ব্যাপারে। জি, ডক্টর রনক জাহান, অনেক ধন্যবাদ। আপনি যেটা বললেন আমি খুব সংক্ষেপে ডক্টর আফম রুহুল হক আপনার কাছ থেকে শুনে বিরতিতে যাব, যে তাহলে জবাবদিহিতার এই ঘাটতিটা রয়ে যাচ্ছে। আজকেরই খবর, আজকেই দেখছিলাম কিছুক্ষণ আগে যে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল মেডিকেলে, সেখানে মানে যেই প্রসঙ্গটা রনক জাহান তুলছিলেন, অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আজকের খবর বলে বলছি, সেখানেও যন্ত্রপাতি কেনা হয়েছে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, সেই যন্ত্রপাতিগুলো মরিচা পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ব্যবহার না হওয়ার কারণে, বাথরুমগুলো ব্যবহারের একদমই অনুপযোগী, প্রচন্ড নোংরা, এই হচ্ছে অবস্থা। তাহলে আসলে মানে এটি একটি ঘটনার কথা বললাম, এরকম আরো হাসপাতালে গেলে পাওয়া যাচ্ছে। কেন জবাবদিহিতাটা নিশ্চিত করা যাচ্ছে না? এটি ওয়ান অফ দ্য রিজন, নট দ্য হোল রিজন। সেটি হচ্ছে যে ফ্রম ডাউন আপওয়ার্ডস রিকোয়ারমেন্ট করানো হয় না, উপর থেকে বসে নির্ধারণ করে দেয় যে কি এতগুলো যন্ত্র কেনা হলো, তারপরে দেখা যায় যে যার দরকার নেই তার ওখানে দিয়ে পাঠিয়েছে। আমার সময়ে আমি দেখেছি যে এক হাসপাতালে অপারেশন থিয়েটার 2টি আছে, সেখানে 5টি অ্যানেস্থেসিয়া মেশিন যে বসে আছে। কেন কেনা হয়েছিল? তারা বলছে স্যার আমরা তো চাইনি, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো এই অবস্থার পরিবর্তন এখনো হয়নি অনেকটা। সুতরাং ডাউন আপওয়ার্ডস ওই হাসপাতালের রিকোয়ারমেন্ট কি, তাদের সেই যে মেশিন মানে বসানোর জায়গা আছে কিনা, তাদের টেকনিশিয়ান আছে কিনা, এবং তারা সেটি নেবে কিনা, সেগুলো না জেনেই অনেক সময় কেনার জন্য কেনা হয়। এই যে প্রবলেম একটা স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, এই যে অর্থনৈতিক যে প্রবলেমটা, এটি আমি মনে করি উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। এটি আমি যেমন ওষুধ মোড়কে দিয়ে, লাল সবুজের মোড়কে দিয়ে চুরিটা অনেকটা বন্ধ করতে পেরেছি, আমাদের ডাক্তারদের প্রমোশন হতো না, সেটা আউট অফ দ্য বক্স চিন্তা করে ডিপিসি করেছি। এরকম ব্যবস্থাপনা আছে, আমার মনে আছে, আমি পারি, আমি মনে করি ইট ইজ পসিবল যে কতগুলো যন্ত্রপাতি কোথায় কিনতে হবে, কে কি কিনতে হবে নিজের থেকে তৈরি হয়। তা না হলে এক জায়গায় বসে, ক্যালেন্ডারে বসে, একটা জায়গায় বসে বসে কোনো দরকার আছে কিনা তারা লিখে ফেলে যে এই যন্ত্র কেনা হবে, তারপরে কিনতে চলে যায় সিএমএসডি, তারপরে কার লাগবে এটা দরকার নেই, সেখানে যে পড়ে থাকে। তো এই একটা বিরাট প্রবলেম রয়েছে। সুতরাং আমি যেটা বলছি, ডাক্তার রুহুল হক, একটা বিরতি থেকে আসি। মানে এখানে আবার একটা বড় সিন্ডিকেট দুর্নীতির বিষয় আছে, এটি হয়তো অন্য একদিনের আলোচনা, বা আমরা প্রতিবারই আলোচনা করি, আরো আলোচনার জন্য রেখে দেই। পরের অংশে বরাদ্দের ক্ষেত্রে নারী ও শিশুদের জন্য মানে মোটা দাগে স্বাস্থ্য খাতে কেমন বরাদ্দ, নারী ও শিশু খাতে কেমন বরাদ্দ দেওয়া হলো, প্রাথমিক স্বাস্থ্য সেবায় কেমন বরাদ্দ দেওয়া হলো, এই বিষয়গুলো নিশ্চয়ই একটু আলোচনায় আনতে চাই। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। জনপ্রতিনিধির কাজের ক্ষেত্রটা কোথায়? রাজনীতির 10 দিক নিয়ে
রাজকাহ। তারা বিভিন্ন সময় কাজগুলো করেছেন। আমার জানা ছিল না যে নির্বাচন কমিশন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। কেমন রাজনীতি চলছে দলের ভেতরে? ফরমেশন জানার প্রয়োজন হয়, তাকে শোকজ করা হয়। রাজনীতির অন্তঃসারশূন্যতাটুকু তুলে ধরার চেষ্টা করেছে। 50 বছর আগের রাজনীতি এখনকার রাজনীতির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। দল ভাঙাভাঙের সংবাদগুলো খুব হাইলাইটেড হয়। সংকটটা কেমন হতে যাচ্ছে? ওভারসিজ এমপ্লয়মেন্টের বিরাট একটা সুযোগ হয়ে গেছে। 70% বেশি সংক্রামক হয় বাংলাদেশে অনেক মানুষ। এখনো কিন্তু ফাইনাল পুরোটা কনক্লুসিভ কিন্তু হয় নাই। তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। সেটাও কিন্তু আরেকটা গুরুত্ব রাখে। ভ্যাকসিনের রাজনীতি, এখানে জীবন দিয়েছে বিপ্লব করতে গিয়ে স্বাধীনতার জন্য। নিরস্ত্র জাতি তো 1000 বছর যুদ্ধ করেছে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণ, সেটার ক্ষেত্রে কৃষকরা কিন্তু লাভবান হয়নি। সেই সমাধান কি খুব সহজ? যারা ট্রাকের ব্যবসা করতো তাদের খুব আপত্তি ছিল। তখন এগুলো কিন্তু দ্রুততার সাথে এই মামলাগুলো হয়। যে জায়গাটিতে মানুষ গেলে দ্রুততম সময়ের মধ্যে বিচার পাবে। যে কোনো সময় যে কোনো ভালো খবরই ভালো খবর। ব্যাপারে উদ্বৃত্ত এলাকা। ভ্যাকসিন প্রথম পর্যায়ে আসছে, সেটি মোটামুটি পরিষ্কার। সারা পৃথিবী তো আজকে বিশ্ব পণ্ডিতে রূপান্তরিত হয়েছে। কাউকে ব্লেম করার মানসিকতা নিয়ে এই কাজটা শুরু না করে। নিবেদক নিটোল টাটা। কারণ একটাই, জনবল সংখ্যা স্বাভাবিক রাখার চেষ্টা করতেছে, কিন্তু রোগীর সংখ্যা বেশি। যাদের খাবার দরকার আমরা প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। চিকিৎসার সুবিধার জন্য কিন্তু মানা করছে না। অলওয়েজ আমরা ভিজিলেন্সের মধ্যে আছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, উৎকর্ষ অবিরাম। বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র, সেই সমস্যাগুলো আরো বেড়ে যায়। যারা শ্বাসকষ্টের রোগী তাদের একটু কষ্ট হয়। এই জন্য একটা হিস্টোরিক্যাল ফাস্টেস্ট স্পিড একটা ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি ফর করোনা। ক্যান্সার শব্দটি কিন্তু বেশিরভাগ লোকের কাছে একটি ভীতিকর শব্দ। যে কোনো ক্যান্সার যদি বলেন, এটা আসলে এজ লিমিট কিন্তু ভ্যারি করবে। ক্যান্সারের চিকিৎসা নাই, আবার ক্যান্সারের মধ্যে যেটা ব্লাড ক্যান্সার, তার কোনো চিকিৎসা নেই। রক্তের মধ্যে চলে যায় এবং রক্তের মধ্যে যাওয়ার পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। নিবেদক আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। পাইলট নিয়োগে জালিয়াতির সত্যতা পায় দুদক। বিমানে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রায় 13 কেজি স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল, যারা ইউরোপ ভিত্তিক তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। ইতিবাচক স্ট্রেসগুলোও কিন্তু আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করে। হরমোনের যে ফ্যাক্টর, সেই হরমোনের প্রভাবে ইউফোরিয়াটা হয়ে থাকে। ফুড ক্রিয়েট করি, উই নিড টু মেইনটেইন দ্য হাইজিন। ত্বকের নানা রকমের সমস্যায় ভোগে, যাদের স্কিন ডিজিজ থাকে তারা সাফার করে। প্রায় 7,500 মানুষ এই রোগে মারা যান। রোগগুলোকে আরো বেশি করে আমরা অনেক অ্যাডভান্সটেজে দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই একটা ইস্যুর জন্য এমনকি ডিভোর্স হয়ে গেছে। প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি নারীর ক্যারিয়ার নিয়ে।
তুষারপাত। ফিরে এলাম জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎ রাজকাহনী বাংলাদেশ হেলথ ওয়াচ এবং উন্নয়ন সমন্বয়ের যৌথ উদ্যোগে আজকে আলোচনায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ডক্টর জহিরুল হক, আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই যে বরাদ্দের বিষয়ে যেটি জানছিলাম যে কোভিড মোকাবেলায় একটা থোক বরাদ্দ দেওয়া হচ্ছে 10,000 কোটি টাকার, আপাতত একটা গুরুত্ব পাবার কথা বলছেন বিশ্লেষকরা, কিন্তু মোটা দাগের পুরো স্বাস্থ্য খাতের চিত্রটাই যদি দেখি, আপনি আগের অংশে অসংক্রামক রোগের বিষয়ে বলছিলেন, যদি বলি যে প্রাথমিক স্বাস্থ্য সেবায় সেই বরাদ্দটা কেমন হলো শহরাঞ্চলে, কারণ গ্রামাঞ্চলে মোটামুটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একটা ধরনের কভারেজ এসেছে প্রাথমিক স্বাস্থ্য সেবায়, শহরাঞ্চলের ক্ষেত্রে কি অবস্থা, সেটা গুরুত্ব কতটা পেল এবারের বাজেটে, কিভাবে শহরাঞ্চলে গুরুত্বটা দেয়া যায়? আমি তো প্রথমে বলে নিই যে আমরা তো প্রচলিত প্রবাদ জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এবং এটা নন কমিউনিকেবল বা অসংক্রামক ব্যাধির ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য। আমরা যদি এই রোগগুলো মোটা দাগে তো 4টা রোগ আমাদের এখানে নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে প্রধান, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ক্যান্সার এবং রেসপিরেটরি ডিজিজ। তো এইগুলো আপনারা এখানে নানাভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি, এবং প্রিভেন্ট করলে এটা লো কস্ট সলিউশন। একবার হয়ে গেলে তার খরচ তো দেখো আমাদের এখানে আপনি যদি দেখেন যে প্রিভেনশন এবং প্রাইমারি হেলথ কেয়ারের বরাদ্দটা কিন্তু খুবই কম। আমাদের এখানে প্রাইমারি হেলথ কেয়ারের বরাদ্দ মাত্র 25%। আমি যখন 2010 সালের দিকে আমার চাকরি জীবনে একটা পর্বে প্রবেশ করি, তখন আপনারা জানেন যে আলমার্টা কনফারেন্স হয়েছিল এবং সেখানে প্রাইমারি হেলথ কেয়ারকে একটা হেলথ সিস্টেমের ব্যাকবোন হওয়ার কথা ছিল, এবং সেখানে প্রায় 2/3 অর্থ ওখানে বরাদ্দ করার কথা ছিল প্রাইমারি হেলথ কেয়ার স্বাস্থ্য বাজেটে। সেটা পরে এসে 50%, এখন আমাদের প্রায় 25% এসে দাঁড়িয়েছে। এখন এই 25% আপনি কিভাবে কতটুকু বন্টন করবেন? সেইখানে গ্রামে তাও আমাদের কিছু অবকাঠামো আছে, শহরে এটা কিন্তু আমাদের যেটা বিজনেস অফ অ্যালোকেশন, এই প্রাথমিক স্বাস্থ্যসেবা শহর অঞ্চলে এটা মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, বা যদি বলেন যে আমাদের লোকাল গভর্নমেন্টের দায়িত্ব অনেকখানি, তার সাথে কিছু দায়িত্ব পালন করছে মিনিস্ট্রি অফ হেলথ। কারণ আমাদের সরকারি টারশিয়ারি হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটাল যেগুলো বলেন, সেগুলোর আউটডোরও কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সেবা, এবং তাদেরও কিছু ডিসপেন্সারি আছে, আরবান ডিসপেন্সারি, সেখান থেকেও প্রাইমারি হেলথ কেয়ার দিচ্ছে। বাট মূলত ম্যান্ডেটটা হচ্ছে আমাদের এখানে স্থানীয় সরকার, কিন্তু স্থানীয় সরকার এখানে ঢাল তলোয়ার দিয়ে নিধিরাম সরকার, তাদের না আছে পর্যাপ্ত পরিমাণ ডক্টর, কারণ আমাদের 30% উপরে বেশি লোক নগরে বসবাস করে। তাদের যে বরাদ্দ পায় স্বাস্থ্য বাজেটের বরাদ্দের 1%, 30% লোককে প্রাথমিক স্বাস্থ্য দেয়া 1% বাজেট দিয়ে, এবং তাদের ইভেন সিটি কর্পোরেশন গুলোতে বাজেট লাইন আইটেম পর্যন্ত, এবং সাপ্লাই গুলো আসে মিনিস্ট্রি অফ হেলথ থেকে, এবং ফ্যামিলি প্ল্যানিং ম্যাটেরিয়াল গুলো আপনার মেডিকেল এডুকেশন এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন থেকে আসে। তো এই যে তাদের একটা ভাঙাচোরা অবস্থার মধ্যে তারা কিন্তু এখনো একটা কনসেনসাসে আসতে পারেনি সেবাটা। আবার ডাক্তাররা ওখানে প্রজেক্টের মাধ্যমে যেহেতু সেবাটা দেওয়া হয়, বেশি দিন থাকতে চায় না, তারা ক্যারিয়ার পাথ চায়, পরে মিনিস্ট্রি অফ হেলথে জয়েন করে। গভর্নমেন্ট দ্রুত তারা এই বিষয়টা মীমাংসা দরকার, মিনিস্ট্রি অফ হেলথ এই সেবা দিবে না মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট। যদি মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট দেয়, তাকে অ্যাডিকুয়েট রিসোর্স দেওয়া লাগবে, হিউম্যান রিসোর্স দেওয়া লাগবে, এবং সেটা একটা মোটামুটি ভাবে একটা আরবান হেলথ স্ট্র্যাটেজি হয়েছে। তো সেই জায়গাগুলোতে বিশেষ করে শহরের যারা দরিদ্র মানুষ, তাদের যে স্বাস্থ্য সূচক যেগুলো, সেগুলো এবং গ্রামের মানুষের চেয়েও খারাপ। তো আমরা এসডিজি অর্জন করতে যদি চাই, এই তাদেরকে বাদ দিয়ে তো আমরা করতে পারবো না। এবং আমরা যে বলি লিভিং নো ওয়ান বিহাইন্ড, তাহলে সেই জায়গাটা যদি আমরা করতে চাই, আর কোভিডে তো আমরা দেখেছি যে শহরে এসে কিন্তু সংকটটা কিন্তু প্রকট এবং প্রবল হয়েছে। কোভিড অনেকটাই চিত্র উন্মোচিত করেছে। ডক্টর জহিরুল ইসলাম, আরেকটা বিষয় খুব ছোট্ট করে যদি একটু বলেন, এটিও যে নারী ও শিশুর স্বাস্থ্য চিকিৎসা বা স্বাস্থ্য ব্যবস্থার উপরেও এই বাজেটে কতটা বরাদ্দের, সেখানেও কতটা গুরুত্ব পেয়ে? প্রায় নবজাতকের মৃত্যু হয় প্রায় 55,000-এর উপরে প্রতি বছর, এবং আন্ডার 5 চিলড্রেন যারা আছে তাদের মৃত্যু প্রায় 90,000-এর মতো, এবং 5,304 জন মা শিশু জন্মদান করতে মারা যাচ্ছে। সাধারণ অর্থে আমাদের এখানে 50% মা প্রায় বাসায় বাচ্চা জন্ম দিচ্ছে। এখন সবাইকে যদি আপনি এই স্বাস্থ্য সেবাটা দিতে চান, আপনার বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। একটা হলো এই বাজেট দেখে মা ও শিশু স্বাস্থ্যের জন্য কত বরাদ্দ হয়েছে এটা বোঝা মুশকিল, বাট হিস্টোরিক্যাল ট্রেন্ড থেকে আমরা যেটা বুঝি তুলনামূলক, বাট সাধারণ অর্থে আমাদের হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর যে অবস্থা আপনি বললেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে জবাবদিহিতা থেকে শুরু করে ডাক্তারদের অনুপস্থিতি থেকে শুরু করে ওভারঅল ম্যানেজমেন্ট
ওগুলোতে ঘাটতি আছে। ফলে আপনার এগুলো যদি ঘাটতি থাকে মাতৃস্বাস্থ্য শিশু স্বাস্থ্য সেবাতে সেই সংকটটা অনেক অনেক ধন্যবাদ ডক্টর জহিরুল ইসলাম। বরাদ্দ বাড়ানোর কথা আপনি আবারও বলছেন। আমি ডক্টর রৌনক জাহান ওই প্রসঙ্গটিতে একটু আসি যে চলে যাচ্ছে এই খরচ করতে গিয়ে এরকম এই পরিস্থিতি বিবেচনায় হেলথ ইন্স্যুরেন্সের কথা ভাবছিল সরকার, সেটি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি সেটি কেন বাস্তবায়ন করা গেল না? তাহলে তো অনেক সমস্যারই একটা সমাধান হতো। হ্যাঁ, এটা দিয়ে তো যেটা আগে বলা হয়েছে যে মাননীয় এমপি রুহুল হক সাহেবের সময়েই এই পাইলটিং করা হয়েছিল টাঙ্গাইলে, কিন্তু সেটা তারপরে সারা দেশে যে এটাকে যে আপস্কেল করা কিংবা বাড়িয়ে দেওয়া সেটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ আমরা যদি দেখি যে থাইল্যান্ডে তারা 10 ভাটে তারা কিন্তু ওরা সারা দেশে সেই ইন্স্যুরেন্সটা করেছে। আমাদের দেশেও কিছু কিছু হাসপাতাল যেমন গণস্বাস্থ্য কেন্দ্র তারা তাদের কিছু ইন্স্যুরেন্স করেছে, ঢাকা কমিউনিটি ক্লিনিক যারা আছে তারাও কিছুটা করেছে, আমাদের কিছু কিছু অভিজ্ঞতা আছে। কিন্তু আসলে এটাকে তো যেটা প্রথম থেকে বলা হচ্ছে যে এই একটা জিনিস কাজ করতে হলে সেটাকে একটা প্রায়োরিটি দিতে হবে। পর্যন্ত এই সমস্ত কাজে যেমন পাইলটিং করে হয়তো বছরের পর বছর সেটা পড়েই রইলো, সেটাকে আর মানে ছড়িয়ে দেওয়া হলো না। এখন এমনকি যে কোভিড এর সময় আমরা যেটা দেখলাম যে হ্যাঁ এটা একটা মহামারী এবং আমি জানি যে সারা পৃথিবীতেই সবাই একেবারে ব্যতিব্যস্ত হয়েছে, কিন্তু আমরা মানে ভেবেছিলাম যে অনেক সময় একটা যখন ক্রাইসিস হয় তখন হয়তো মানুষ বুঝতে পারে এটা কত গুরুত্ব এবং তখন হয়তো কিছুটা মানুষ কাজ করবে, সেটা নিয়ে একটু প্রায়োরিটি পাবে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে সেটা মানে যেভাবে কাজ হচ্ছে অনেকটা ওই ফায়ার ফাইটিং এর মতন, কিন্তু যে একটু প্ল্যান ভাবে যে একটুখানা করা এবং অনেক দিনের যে সমস্যাগুলাকে এখন আসলে প্রায়োরিটিতে নিয়ে আসা। এর সঙ্গে আমি দুই একটা কথা ছোট ছোট বলে দিতে চাই যেটা প্রশ্নের মধ্যে ছিল না। প্রথমে যখন ডক্টর রুহুল হক যেটা বলছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশনের কথা, আমাদের দেশে কিন্তু একটা জিনিস যেটা আমি দেখেছি যে সেটা হচ্ছে যে শিক্ষকরা ভাবেন যে আমরা শিক্ষকতাও করব এবং আমরাই যারাই ভালো শিক্ষক আমরাই ভালো অ্যাডমিনিস্ট্রেটরও হয়ে যেতে পারবো। ডাক্তাররাও ভাবেন যে আমি যে ডাক্তার ভালো ডাক্তার আমি ভালো অ্যাডমিনিস্ট্রেটরও হয়ে যাব। পৃথিবীতে অন্যান্য উন্নত দেশে যেটা আমি দেখেছি যারা ভালো ডাক্তার কিংবা যারা ভালো শিক্ষক তিনি অ্যাডমিনিস্ট্রেশন এর কাছেও যেতে চান না, তারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে চায় না, প্রেসিডেন্ট হতে চায় না, ভাইস চ্যান্সেলর হতে চায় না। তারা বলে আমি খুব ভালো শিক্ষক ভালো গবেষক এটা নিয়ে আছি। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা স্পেশালাইজড স্কিল দরকার, একটা অ্যাপটিটিউডও দরকার। হ্যাঁ, কিন্তু এই আমাদের দেশে কি একটা যে মোহ আছে মানুষের মধ্যে যে তারা ওই এই যতদিন না অনেকগুলো জিনিস আমরা ভাগ করে নিচ্ছি, যেমন অনেক স্বাস্থ্য বিভাগও কথা হচ্ছিল, অনেক রিফর্মের কথাও এসছে যে যারা কেনাকাটার মধ্যে থাকবে তারা কিন্তু আবার মনিটরিং ও মধ্যে থাকবে না, যাতে দুটোতে ভাগ হয়ে যেতে পারে। কিন্তু এই সব জিনিসটা আমি তো বলছি যে আমাদের রিফর্মস করতে গেলে যে এই যে সবাই যে ভাবে যে আমি যদি উপরে উঠতে হলে যে একমাত্র এই একটা পথ আছে যে আমি ধাপে ধাপে মানে আমি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হোক খারাপ অ্যাডমিনিস্ট্রেটর হোক আমি উপরে, তা আমি বলবো যে এই জিনিসটা আমাদের অন্যান্য দেশে সেটা নেই। আর এর আগে যে যেটা যে মাতৃ এবং শিশু মৃত্যু নিয়ে যে আমি একটু বিরতির পরে এসে এই বিষয়টা বিস্তারিত শুনি। আমি ডক্টর রুহুল হক এমপি আপনার কাছে ওই স্ট্র্যাটেজিক পরিবর্তনের কথা আপনিও শুরু করলেন, ডক্টর রৌনক জাহান ওই অংশে বলছিলেন, সেই অংশটুকুতে আপনার কাছে আসবো। জনবল দক্ষ জনবলের ঘাটতি কেন এখনো রয়ে যায় সেই প্রসঙ্গে আসবো। স্বাস্থ্য গবেষণার বরাদ্দ অনেকগুলো প্রসঙ্গ রয়ে গেছে, একটা বিরতি নিয়ে আসতে হবে আমাকে। ফিরছি রাজকাম।
আপনারা জানেন উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেসব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। তো মর্যাদা, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সব মূল মন্ত্রগুলো কেয়ারটেকার করবে, কেয়ার কে নিবে। সরকার এককভাবে সকল কর্তৃত্বের অধিকারী। গ্রাম থেকে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, কারণ আমি দেখে এসেছি যুদ্ধের সময় সবকিছু একটু একটু চেঞ্জ হয়, 25-30 বছর পরে আরো পাল্টে যাবে, এটা স্বাভাবিক। তারা আপনি সমালোচনা করবে যে আপনি সরকারের থেকে এই ব্যবসাটাও নিয়ে নিলেন। আমি তো উল্টা সরকারকে আপনার সাহায্য করতে চাই। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কি চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। যখনই আমি জানতে পেরেছি আমি নিজেকে আলাদা করে ফেলেছি। তিনি বাইরে গিয়েছেন কেন এই কথা শুনতে হয়েছে। তার দায়িত্বের জায়গা থেকেই কিন্তু সে এক ধরনের তার চাপ বোধ করে। নারীর সমস্যাগুলো এখান থেকে আমরা বুঝতে পারি। করোনাকালীন সময়ে দেখা গেছে 373 জন আত্মহত্যা করেছে। এখানে যখন শুরু করেন কাজ করতে সকলে নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হতে কত শতাংশ মানুষের সুযোগটা পেয়ে থাকে অথবা জানা সত্ত্বেও সে নিতে পারছে না। দুর্নীতি দেশের ক্ষতি করে, জাতিকে ধ্বংস করে। যারা দুর্নীতি করে তারা দেশের শত্রু। দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতি শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি। তাহলে কি আমাদের সোনার বাংলার স্বপ্ন কখনো সত্যি হবে না? অবশ্যই হবে। এর জন্য আমাদের দুর্নীতির বিরুদ্ধে সবাইকে এক হইতে হবে। আসুন আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে এক হই এবং স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। সৌজন্যে দুর্নীতি দমন কমিশন। কি কি ঝুঁকির মধ্যে থাকে? প্রেগন্যান্সি তো আসলে একটি নারী জীবনের পূর্ণতা। লিভার সিরোসিসের 1 নম্বর কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের দীর্ঘমেয়াদী ইনফেকশন। অ্যালার্জি জনিত শুকনো কাশি অসম্ভব বেড়ে গেছে। বুকে ব্যথা অনুভব করে না এমন মানুষ খুব কমই আছে। গ্যাস্ট্রিক এটা কিন্তু কোনো রোগ না, একটা অঙ্গ আছে পাকস্থলী, সেটাকে আমরা কিন্তু মেডিকেল টার্ম বলি গ্যাস্ট্রিক। কি কি কারণে একজন মানুষের শ্বাসকষ্ট হতে পারে? ফুসফুসের কিছু নির্দিষ্ট কারণ আছে। রেটিনার কাজ আসলে কি? চোখের ভেতরে একটা ট্রান্সপারেন্ট পর্দায় 40 বছর বা তার পরে বেশিরভাগ সিওপিডি রোগীর উপসর্গ হয়। নিবেদক বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড। চ্যালেঞ্জটা কেমন সেই নিয়েই আলোচনা করতে চাই আজকে। তাদেরকে আমরা সম্পৃক্ত করতে হবে আমাদের সাথে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড অনেক ইমপ্রুভ করে গেছে। ডোমেস্টিক ক্রিকেটটাও শুরু হবে। মাত্র কয়েকদিন আগেও কিন্তু এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। তো এই টুর্নামেন্টটা আমার মতে আমরা যদি কন্টিনিউ করতে পারি, ম্যাচটা খুব টাইট ম্যাচ। আর কি আউটটা দিলে আমরা জিতে যাব। হ্যাঁ অনেক সময় হয় কি জার্সি টেনে ধরে, এটাগুলো থাকে যে ছোট ছোট ওগুলো ধরে ধরে মারে। এমন একটা ইনস্টিটিউটের মতো একজন ব্যক্তিত্ব। উন্মাদনা দেখলাম, সেটা কি আসলে প্রমাণ করে যে আসলে ম্যারাডোনা কে ছিলেন। শিল্পের শ্রমিক অসন্তোষের অবসান কিভাবে? অর্থনীতির কোন খাতটি সবচেয়ে বেশি উপকৃত হবে? পূর্বশর্তই হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো পদ্মা সেতু। ডিজিটাল বাংলাদেশ ইন্টারনেট সুলভ হলো কতটা? আমাদের এটার রেটটা কি হবে, সুলভ মূল্যে পাবো কিনা। যারা কাজ করে তারা কিন্তু তাদের পেশাগত দক্ষতাটা দেখাতে পারে না। আমাদের কিন্তু উপযুক্ত প্রোটোকলও আগামী দিনে প্রয়োজন। গ্রাম অঞ্চল থেকে যে সেভিংস গুলো আছে সেই সেভিংস গুলো তুলে আনা যাবে পুঁজিবাজারে। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন। সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। জনপ্রতিনিধির কাজের ক্ষেত্রটা কোথায়?
রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। তারা বিভিন্ন সময় কাজগুলো করেছেন। আমার জানা ছিল না যে নির্বাচন কমিশন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। কেমন রাজনীতি চলছে দলের ভেতরে, ফরমেশন জানার প্রয়োজন হয়, তাকে শোকজ করা হয়। রাজনীতির অন্তঃসারশূন্যতাটুকু তুলে ধরার চেষ্টা করেছেন। 50 বছর আগের রাজনীতি এখনকার রাজনীতির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। দল ভাঙাভাঙের সংবাদগুলো খুব হাইলাইটেড হয়। সংকটটা কেমন হতে যাচ্ছে? ওভারসিজ এমপ্লয়মেন্টের বিরাট একটা সুযোগ হয়ে গেছে। 70% বেশি সংক্রামক হয় বাংলাদেশে, অনেক মানুষ। এখনো কিন্তু ফাইনাল পুরোটা কনক্লুসিভ কিন্তু হয় নাই। তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি, সেটাও কিন্তু আরেকটা গুরুত্ব রাখে। ভ্যাকসিনের রাজনীতি, এখানে জীবন দিয়েছে বিপ্লব করতে গিয়ে, স্বাধীনতার জন্য। নিরস্ত্র জাতি তো 1000 বছর যুদ্ধ করেছে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণ, সেটার ক্ষেত্রে কৃষকরা কিন্তু লাভবান হয়নি। সেই সমাধান কি খুব সহজ? যারা ট্রাকের ব্যবসা করতো তাদের খুব আপত্তি ছিল। তখন এগুলো কিন্তু দ্রুততার সাথে এই মামলাগুলো হয়। যে জায়গাটিতে মানুষ গেলে দ্রুততম সময়ের মধ্যে বিচার পাবে। যে কোনো সময় যে কোনো ভালো খবরই ভালো খবর। ব্যাপারে উদ্বৃত্ত এলাকা। ভ্যাকসিন প্রথম পর্যায়ে আসছে, সেটি মোটামুটি পরিষ্কার। সারা পৃথিবী তো আজকে বিশ্ব পল্লীতে রূপান্তরিত হয়েছে। কাউকে ব্লেম করার মানসিকতা নিয়ে এই কাজটা শুরু না করে। নিবেদক নিটোল টাটা। কারণ একটাই, জনবল সংখ্যা স্বাভাবিক রাখার চেষ্টা করতেছে, কিন্তু রোগীর সংখ্যা বেশি। তাদের খাবার দরকার, আমরা প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। চিকিৎসার সুবিধার জন্য কিন্তু মানা করছি না। নন কোভিড অ্যাম্বুলেন্স আছে, অলওয়েজ আমরা ভিজিলেন্সের মধ্যে আছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, উৎকর্ষ অবিরাম। বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র, সেই সমস্যাগুলো আরো বেড়ে যায়। যারা শ্বাসকষ্টের রোগী তাদের একটু কষ্ট হয়, এই জন্য একটা হিস্টোরিক্যাল ফাস্টেস্ট স্পিড একটা ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি ফর করোনা। ক্যান্সার শব্দটি কিন্তু বেশিরভাগ লোকের কাছে একটি ভীতিকর শব্দ। যে কোনো ক্যান্সার যদি বলেন, এটার আসলে এজ লিমিট কিন্তু ভ্যারি করবে। ক্যান্সারের চিকিৎসা নাই, আবার ক্যান্সারের মধ্যে যেটা ব্লাড ক্যান্সার, তার কোনো চিকিৎসা নেই। রক্তের মধ্যে চলে যায় এবং রক্তের মধ্যে যাওয়ার পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। নিবেদক আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। পাইলট নিয়োগে জালিয়াতির সত্যতা পায় দুদক। বিমানে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রায় 13 কেজি স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল, যারা ইউরোপ ভিত্তিক ফিরে এলাম রাজকাহনে। আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করছেন ফেসবুক, ইউটিউবে। তৌহিদুল ইসলাম, রিপন হোসেন, এমটি তৌহিদুল ইসলাম লিখছেন, এই মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার প্রয়োজন মনে করেন? একটু এখান থেকেই আসি যে জনবলের কথা ডাক্তার আফাম রুহুল হক এমপি আগের অংশেও আসছিল। জনবল সংকট, দক্ষ জনবল সংকট, চিকিৎসক সংকট, নার্স সংকট, মেডিকেল টেকনোলজিস্টের বিষয়টা এইবারের বাজেটে এইখানে কতটা গুরুত্ব দেওয়া হলো, যে দক্ষ জনবল বা শিক্ষিত করার ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে? আমি তো বাজেট স্পেশালিস্ট না, আমি জানি না, আমার বন্ধু এখানে ছোট ভাই সে বের করতে পারবে কিনা। আমার মনে হয় বাজেটে
এটা এইভাবে বের করা যাবে বলে মনে হয় না। আমি টেকনোলজিস্ট ভাইদের কথা তো সকল সময় বলি, কিন্তু তোমরা কি মনে করো আমাদের ডাক্তারদের দরকার, ডাক্তারদের নার্স দরকার? অবশ্যই টেকনোলজিস্ট এবং প্যারামেডিক্স এবং তার যত জনগণ আমাদের 1:3:5। তো এটা তো একজন ডাক্তার, 3জন নার্স, 5জন হচ্ছে প্যারামেডিক, তাদের সহকর্মী থাকবে। সেখানে তো আমাদের সবই উল্টা হয়ে আছে। অবশ্যই তোমাদের দরকার। there is no reason এটা আমাদের এখানে করা হচ্ছে না। কেন করা হচ্ছে না আমি জানি না। এটা আমি কিছু রিক্রুট করেছিলাম, তারপরে সব বন্ধ হয়ে আছে নানান রকম ঝগড়াঝাটি করবে। ইয়েস, অবশ্যই এটা আমাদের নার্স আছে বোধহয় 1050কে, আমাদের দরকার 1.5 লাখ 2 লাখ। সুতরাং আর অন্য প্যারামেডিক্স যদি বলেন তাহলে আরো কয়েক লক্ষ দরকার। সুতরাং এইখানে কিন্তু অনেক অনেক প্যারামেডিক্স বসে আছে। শুধু টেকনোলজিস্ট, তোমরা তো টেকনোলজিস্টের কথা বললাম, আমরা ওই মেডিকেল প্যারামেডিক্স থেকে পড়ে অনেক লোক বসে আছে যারা গ্রামেগঞ্জের ডাক্তার হিসেবে পরিচিত, যারা কিন্তু তারাও কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগে আসতে পারে। নার্স না থাকলেও তাদেরকে কিন্তু আমরা নিয়োগ করতে পারি টু ডু দ্যাট সর্ট অফ প্যারামেডিক্যাল জব। সুতরাং এখানে আমাদের জনবল কিন্তু প্রশিক্ষিত জনবল আমাদের দেশে আছে। এটাকে প্রপার ইউটিলাইজেশন করতে পারলে আমাদের স্বাস্থ্য কর্মী, আমাদের যে গ্রামে গঞ্জে ডাক্তার থাকে না, আবার যেটা কথা বলছিলেন ডাক্তার পাওয়া যায় না। আমরা তো স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি ব্যবস্থাপনা করে রেখেছি। প্রতি বছর 3 থেকে 4 হাজার ডাক্তার FCPS MS পড়তে আসে। এখন তারা না, সুতরাং এখানে তো রেগুলেশন দরকার। দিস ইজ দি গভর্নমেন্ট রেগুলেটেড পাথ। এটা গভর্নমেন্ট বলে দেবে যে বছর আমরা 1000 ডাক্তার নেব, 1000 ডাক্তারের মধ্যে 500 অ্যানাস্থেটিস্ট আর অন্য কিছু, কিন্তু সেটি তো করা হয় না। আবার তারা যখন এখানে আসে তখন যখন সরকারি ব্যবস্থায় এবং এই প্রসেস গুলোর মধ্যে থেকে আপনাদের কাছ থেকে আমরা সমস্যা মানে এই সমস্যার সমাধানগুলো আপনাদের কাছ থেকেই আমরা আশা করি। ডক্টর রুহুল হক, আরেকটা বিষয় একটু আসি, যে আসছিল স্বাস্থ্য গবেষণায় কিছুই খরচ করা যায়নি, 100 কোটি টাকার 1 টাকাও খরচ হয়নি, 2 বছর ধরে অর্থ বরাদ্দ যা আছে কিছুই খরচ হচ্ছে না। এই অবস্থা কেন? এবারে কি খরচ করা যাবে কিনা, নাকি আমরা স্বাস্থ্য গবেষণাকে গুরুত্বই দিই না? আমার ওই অংশের একটুখানি শেষ বলে দিয়ে তারপর এখানে আসছি। আমাদের এই অংশ ঠিক করতে গেলে আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ দি ম্যানেজমেন্ট অফ দ্য হেলথ, এখানে নানান রকম উপসর্গ দেখা দেবে, সেই জন্য কি কি কন্ট্রোল করতে হবে সেটি আসবে। হ্যাঁ, আমাদের রিসার্চ এন্ড অ্যাক্টিভিটি আমাদের এখানে 0 হয়ে বসে আছে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষকরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর এখানে আছে কিন্তু সেভাবে নেই। এবং এখানে যে রিসার্চ বরাদ্দগুলো হয় সেগুলো ঠিক অরিজিনাল রিসার্চ ঠিকভাবে সেইভাবে করা হয়, তারা এখানে করছে। আমি আমাদের সমস্ত মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় যারা রিসার্চ ওরিয়েন্টেড টিচার্স আছে তাদেরকে যোগাযোগ আমাদের ডাক্তাররা জানে না। সুতরাং সেই জন্য আকৃষ্ট হয় না, এবং সেখানে আমাদের সেই জন্য চ্যানেলাইজ করতে হবে। এবং এই আমাদের ডাক্তাররা যে 2টার পরে হাসপাতাল নজরদারি আশা করছি, এখানে আপনাদেরই নজরদারি আশা করছি। ডক্টর রওনক জাহান, ডক্টর রওনক জাহান, এই গবেষণার ক্ষেত্রে আপনি কি বলবেন? সাথে সাথে আপনি আগের অংশে যে দুর্দশা এবং একটু যদি সংক্ষেপে বলেন। প্রথমে আমি বলবো যে আমাদের দেশে আসলে গবেষণাটা কতটা মূল্য দেওয়া উচিত, আমরা সেটাকে সেভাবে দেখছি না। কিন্তু সারা পৃথিবীতেই মানুষ জানে যে যদি কোনো জাতি উন্নত রিসার্চ যারা করছে তারাই আগিয়ে যেতে পারবে। এখন এই কোভিডে আমরা যদি দেখি যে সবার আগে টিকাটা আমেরিকায়, তো ওরা মেডিকেল রিসার্চে অনেক বেশি ওরা ইনভেস্ট করে, ওরাই প্রথম টিকাটা আবিষ্কার করে ফেলতে পারলো, এবং করে এখন ওরা টিকাটা কাউকে দিচ্ছে না। আমরা এখন আবার জিম্মি হয়ে গেলাম। অতএব আমরা যতই ভাবি যে আমরা থার্ড ওয়ার্ল্ডের লোক, আমরা কিছুতে এদের হাত থেকে বাঁচতে পারবো, কিন্তু যেহেতু ওরা সবসময় কাটিং এজ রিসার্চে ওরা ইনভেস্ট করে, তখন তারা সেটা তখন সবসময় এগিয়ে যাচ্ছে সেটা সব রকমের টেকনোলজিতে। কিন্তু রিসার্চ, বিশেষ করে মেডিকেল রিসার্চ করতে হলে সেটার সঙ্গে যেটা আছে শুধু পেপার লেখা নয়, ওখানে যেমন ওরা মাইক্রোবায়োলজিস্টরা রিসার্চ করছে, তার সঙ্গে আবার ড্রাগ তারা আবার অনেক বেতনও পাচ্ছে, কারণ তারা তখন আবার নানান রকম ওষুধ বানাচ্ছে, টিকা বানাচ্ছে, অতএব সেটার পেটেন্ট পাচ্ছে। অতএব এটা যে শুধুমাত্র পেপার লেখা তা নয়, সেটার একটা প্র্যাকটিক্যাল ইউজেজ, একটার সঙ্গে আরেকটা সংযুক্ত থাকতে হবে। অতএব আমাদের যারা রিসার্চ করছে তাদের সঙ্গে ড্রাগ কোম্পানি এবং তাদেরকেও আবার এই যে যারা ফার্মাসিউটিক্যাল আছে বিদেশে, তারা তো তাদের একটা বড় একটা রিসার্চ ডিভিশন আছে। শুধুমাত্র সরকার যে রিসার্চের জন্য টাকা দিচ্ছে তা না, প্রাইভেট সেক্টরও দিচ্ছে। কিন্তু আমাদের এখানে তো এইভাবে বিদেশে কিভাবে রিসার্চ হচ্ছে, কিভাবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে,
এবং সেটাতে যারা ডক্টর রনক জাহান, অনেক ধন্যবাদ আপনাকে, সেটিও আমরা অনুসরণ করতে পারি অন্তত। অনেক ধন্যবাদ ডক্টর রনক জাহান। শেষ বক্তব্য ডক্টর জহুরুল ইসলাম, 1 মিনিটে। শেষ বক্তব্য হচ্ছে আমাদেরকে যদি স্বাস্থ্য খাতে আমূল সংস্কারের সূচনা করতে হবে, কারণ আমাদের কিপিং পয়েন্টে আমরা পৌঁছে গেছি। এখন একটা ব্রেক থ্রু দরকার, সেটার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং সেই সদিচ্ছা বাস্তবায়ন করার জন্য আমাদের একটা ন্যাশনাল হেলথ কমিশন গঠন করা দরকার, এবং ন্যাশনাল হেলথ কমিশন গঠন করে আমাদের যেগুলো অবস্ট্যাকল যেগুলো আছে সেগুলো সরাতে হবে। শুধুমাত্র কথার ফুলঝুরি ছোটালে হবে না, এবং সেটার জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি উদ্যোগ নেন তবেই এটা আমি মনে করি যে সম্ভব। যদিও আমাদের সবকিছু সেন্ট্রালাইজ, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সব ঢাকা কেন্দ্রিক, উন্নয়ন ঢাকা কেন্দ্রিক, ফলে আমরা সারা দেশের উন্নয়নটাকেও ছড়িয়ে দিতে পারিনি, স্বাস্থ্য সেবাকেও এইভাবে ছড়িয়ে দিতে। এমনকি সিদ্ধান্তের ক্ষেত্রে দেখেন আমাদের শেষ পর্যন্ত যে প্রাইম মিনিস্টারের কাছে যাওয়া লাগে, সেটাও কিন্তু আমাদের সামগ্রিক ব্যবস্থাপনার একটা ত্রুটি। তো এই যে ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং প্রত্যেক জায়গায় যোগ্য লোক গড়ে তুলতে হবে আমাদের জনস্বাস্থ্য। এমন কথাই বলছিলেন ডক্টর রুহুল হক। অনেক ধন্যবাদ ডক্টর জহুরুল ইসলাম, অনেক ধন্যবাদ ডক্টর আফম রুহুল হক এমপি এবং ডক্টর রনক জাহান, আপনাদের তিনজন